নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে। আজকে সিএফএল এ খেলতে নেমেছিল মোহনবাগান, সেই ম্যাচের স্কোর কি হলো, এছাড়া কিন্তু ভারতের ফুটবলের ট্রান্সফার নিউজ, আনোয়ার আলীর খবর, সব খবর তোমরা জানবে। তার আগে রোজকার মতন বলবো আমার চ্যানেলকে একটু তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আজকে সিএফএল এর খবরে চলে আসি। আর সিএফএল এ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের আজকে খেলা ছিল ইস্টার্নের সাথে নৈহাটি স্টেডিয়ামে। এই ম্যাচে কিন্তু সহজ জয় পেল মোহনবাগান। আজকে প্রায় ইস্টার্নকে বেলাইনি করে দিয়েছে, একতরফা ম্যাচ খেলে মোহনবাগান কিন্তু জিতেছে 5-0 গোলে। অপরদিকে মোহনবাগানে আসা নতুন বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ গতকাল জানো তোমরা কলকাতায় এসেছে। আর কলকাতায় গতকাল এসেই আজ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দলের সাথে অনুশীলনে নেমে পড়েছে অ্যালবার্টো রড্রিগেজ। হয়তো আগামী ডার্বিতে অ্যালবার্টো রড্রিগেজ খেলবে, তো সেই কারণে কিন্তু এখন থেকে মোহনবাগান দলের সাথে তিনি অনুশীলন শুরু করে দিলেন। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টের আরেক ফুটবলার পেত্রাতোস, যিনি এখনো কলকাতায় আসেনি, তবে শোনা যাচ্ছে তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন এবং কলকাতায় এসে কিন্তু তিনি মোহনবাগান দলের সাথে অনুশীলনে যোগ দেবেন এবং আগামী 18ই আগস্ট যে কলকাতায় ডার্বি আছে ডুরান্ড কাপে, সেই কলকাতার ডার্বিতেও কিন্তু তিনি খেলবেন পেত্রাতোস। তো এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার একটু অনূর্ধ্ব-16 বিসিরয় ট্রফির খবর আসে। এবং অনূর্ধ্ব-16 বিসিরয় ফুটবলে কিন্তু ছত্তিশগড়ে হচ্ছে। আর সেই ফুটবলে বাংলা কিন্তু গতকাল একটা বড় ধরনের জয় পেয়েছে। বাংলা অনূর্ধ্ব-16 দল তারা কিন্তু 6-2 গোলে হারিয়েছে তামিলনাড়ুকে। তোমরা জানো ডুরান্ড কাপ থেকে আগেই নাম তুলে নিয়েছিল হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসি সাবস্টিটিউট দল হিসেবে ডুরান্ড কাপে নেওয়া হলো মেঘালয়ের দল, আই লিগ খেলেছে এর আগে, সেই দল রামদাজিয়ার এফসিকে। ভারতীয় ফুটবলের জন্য গতকাল কিন্তু একটা কালো দিন বলা যায়। চার্চিল ব্রাদার্স অ্যানাউন্স করেছে তারা ভারতীয় ফুটবলের মূল স্রোতে থাকবে না, তারা কোনো রকমের কোনো টুর্নামেন্টই খেলবে না। আই লিগ থেকেও তারা নাম তুলে নিচ্ছে। তারা যে প্রবলেমটা দেখেছে, তাদের প্রবলেম হচ্ছে আর্থিক সমস্যা। তারা দীর্ঘদিন নিজেরা দল চালিয়েছে, ভালো স্পন্সর না থাকে তারা দল তুলে নিচ্ছে, সেটা জানিয়েছে। আর চার্চিলের মেন যে কর্তা আছে সে আলেমাউ চার্চিল, এবং তিনি বলেছেন পৈতৃক সম্পত্তি বেচে দীর্ঘদিন ধরে আমরা দল চালাচ্ছি, কিন্তু তারপর আর পারছি না। এই মুহূর্তে একটা দল করতে 10-12 কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু সেই টাকা তুলতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, যার ফলে আমাদের পক্ষে আর ভারতীয় ফুটবলে আই লিগ বা অন্য কোনো ধরনের টুর্নামেন্টে দল করা সম্ভব না। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা খুব বড় ক্ষতি হয়ে গেল। চার্চিল ব্রাদার্সের মতন আই লিগ জেতা দল, ফেডারেশন কাপ জেতা, ডুরান্ড কাপ, ভারতের সব বড় ধরনের টুর্নামেন্ট, আইএফএসির সব বড় ধরনের টুর্নামেন্ট যে দলটা জিতেছিল, সেই দলটা ভারতীয় ফুটবলে না থাকাটা কিন্তু একটা খুব বড় ক্ষতি ভারতীয় ফুটবলের জন্য। এবার ট্রান্সফার নিউজের খবর আসি। আর ট্রান্সফার নিউজের প্রথমেই কিন্তু যাকে নিয়ে খবর হবে তিনি হচ্ছেন আব্দুল রবি। যেন গতকাল বলেছিলাম হায়দ্রাবাদের এই ফুটবলারটির জন্য হায়দ্রাবাদ কিন্তু 1 কোটি টাকা ট্রান্সফার ফি রেখেছে, কিন্তু এই মুহূর্তে আইএসএল এর দলগুলো আব্দুল রবির প্রতি ইন্টারেস্ট থাকলো, তা কিন্তু 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কেউ নিতে চাইছে না। তবে যা শোনা যাচ্ছে যে আব্দুল রবিও হয়তো পিএসসিতে যেতে পারে তাকে ফ্রি প্লেয়ার করে দেওয়ার জন্য হায়দ্রাবাদ এফসি থেকে। তো এখন পর্যন্ত দুই পক্ষরই কিন্তু একটা জায়গাতেই অনড় আছে, আব্দুল রবি এবং হায়দ্রাবাদ এফসি। যে হায়দ্রাবাদ এফসি চাইছে 1 কোটি টাকা দিয়ে তাকে ট্রান্সফার ফিতে নেওয়া হোক, অন্যদিকে আব্দুল রবি চাইছে পিএসসি থেকে তিনি ফ্রি ফুটবলার হয়ে নতুন কোনো দলে জয়েন করুক। তো এখন পর্যন্ত কিন্তু মার্কোস মানোলোর দল এফসি গোয়া তা কিন্তু নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট আছে, কিন্তু আব্দুল রবিকে 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে না। তবে এখন দেখা যাক যে এই ট্রান্সফার ফিটা আগামী দিনে কম হয় কিনা, অথবা আব্দুল রবি পিএসসিতে যায় কিনা। তোমরা জানো রঞ্জিত বাজাজ গতকাল কিন্তু এআইএফএফ কে হুমকি দিয়েছে আনোয়ার আলীকে নিয়ে, যে আনোয়ার আলী সইয়ের ব্যাপারে কিভাবে স্থগিতাদেশ করতে পারে হঠাৎ রাতারাতি, কারো কোনো পার্টির সাথে আলোচনা না করে, না দিল্লি এফসির সাথে, না আনোয়ার আলী, না আদার্স ক্লাবগুলোর সাথে। তো হঠাৎ করে এই ডিসিশনটা কিভাবে নিল পিএসসি, তো এর পেছনে এআইএফএফ এর মদত আছে। এবং আনোয়ার আলী আরও বলেন যে এআইএফএফ এর বিরুদ্ধে তিনি ফিফাতে যাবেন, ফিফাতে নালিশ করবে। তারপরে কিন্তু এআইএফএফ গতকাল রাত 12টায় একটা প্রেস বিজ্ঞপ্তি দেয়, যেখানে বলে যে পিএসসি একটা স্বাধীন গঠনতন্ত্রমূলক কমিটি, সেখানে এআইএফএফ কোনো নাক গলায় না। গত 2022 সাল থেকে পিএসসি গঠিত হওয়ার পর কিন্তু তারা একাধিক মামলা নিষ্পত্তি করেছে, অন্তত কম করে 90টা মামলা নিষ্পত্তি করেছে, সেখানে এআইএফএফ কোনোভাবে নাক গলায় না, আর এআইএফএফ কোনোভাবে প্রভাবিত করেনি পিএসসিকে। তো এরকম একটা তারা রিপোর্ট করেছে। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আনোয়ার আলীর কেস যেটা চলছে সেটা কিন্তু ফিফাতে গেলে প্রবলেমে পড়তে পারে এআইএফএফই।
তার আগে কিন্তু আজকে আরেকটা খবর বেরিয়ে আসছে যে আনোয়ার আলীকে বলা হয়েছে, বা আগের রিপোর্টের পর নতুন একটা রিপোর্ট যে বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি থেকে, সেখানে বলা হয়েছে আনোয়ার আলী নতুন ক্লাবে সই করতে পারবে, আনোয়ার আলী পছন্দের ক্লাবে, কিন্তু এমবিএসজি থেকে তাকে নো অবজেকশন নিতে হবে, এনওসি, তারপরে তিনি সই করতে পারবেন। এবং এমবিএসজি যতক্ষণ না এনওসি দিচ্ছে তিনি অন্য ক্লাবে সই করতে পারবেন না, এবং এনবিএসজিকে ক্ষতিপূরণে দিতে হবে। তবে যেটা নাকি এমবিএসজি বলছে 20 কোটি টাকা, সেটা কখনোই পসিবল না, কেননা আনোয়ার আলীর সাথে তো 11 কোটি টাকার চুক্তি হয়েছে, 20 কোটি টাকা কি কমানো তাকে ক্ষতিপূরণ দেবে, এটা কিন্তু একটা কথা। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু রঞ্জিত বাজাজের হুমকির পর কিছুটা সুর নরম হয়েছে পিএসসি। তো পিএসসি বলছে যে আনোয়ার আলী নতুন ক্লাবে যেতে পারবে, তবে সেটা কিন্তু 10 তারিখে মিটিংয়ের পরে। তো মোটামুটি 10 তারিখের পর কিন্তু আনোয়ার আলী নতুন ক্লাবে চলে আসতে পারবে, এটা কনফার্ম। তারপরেই হয়তো মোহনবাগানের ক্ষতিপূরণ কত দিতে হতে পারে সেটা নিয়ে পিএসসির সাথে হয়তো আলোচনা হবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থাকবে, অফিসিয়ালরা, দিল্লির অফিসিয়ালরা থাকবে, দিল্লি এফসির রঞ্জিত বাজাজ। তো সেখানে কিন্তু এই ধরনের একটা আলোচনা হতে পারে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। তবে সেটা কখনোই 20 কোটি হতে পারে না, কেন আনোয়ার আলীর সাথে মোহনবাগান সুপার জায়ান্টে 11 কোটি টাকা চুক্তি ছিল 5 বছরে। তো সেখানে 20 কোটি টাকাটা কখনোই হতে পারে না। তো গতকালে আমি তোমাদেরকে বলেছি যে সেটা হয়তো 4 বছরের টাকা হতে পারে, অথবা 1 বছরের টাকা হতে পারে, এরকম একটা কিছু হতে পারে। আর একদিক থেকে এআইএফএফ তো চাপে আছেই। রঞ্জিত বাজাজ তো যখন বলেছে, এছাড়া যে আগে রেলিগেশন নিয়ে যে কথা হয়েছিল 2019-এ, যে এএফসিতে বসে আই লিগ আর আইএসএল এর দলগুলো নিয়ে 2024-25 থেকে আইএসএল এ রেলিগেশন শুরু হবে, সেটাও শুরু হচ্ছে না। তো বুঝতেই পারছো সেটা নিয়ে একটা হুমকি দিয়ে রেখেছে অলরেডি রঞ্জিত বাজার, যে আমি এআইএফএফ এর বিরুদ্ধে ফিফাতে নালিশ করব যে তারা তাদের কথা খেলাপ করেছে। তো এআইএফএফ নানা দিক থেকে প্রবলেমে পড়তে পারে। রঞ্জিত বাজাজ কিন্তু বড় খিলাড়ি, এটা বলে দেওয়া যায়। তো রঞ্জিত বাজাজ প্রেসারে রেখেছে এই মুহূর্তে এআইএফএফকে। তবে যাই ডিসিশন হবে সেটা 10 তারিখেই হবে। তবে সম্ভবত আর আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টে থাকছে না, তিনি ইস্টবেঙ্গলেই আসবেন, এবং সেটা একটা ক্ষতিপূরণ দিয়ে হবে। আর যেটা নাকি শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব ব্যান হতে পারে, দিল্লি এফসি ব্যান হতে পারে। দিল্লি এফসির কি হবে সেটা জানি না, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কোনো অ্যাঙ্গেল থেকে ব্যান হওয়ার সম্ভাবনা নেই, কারণ ইস্টবেঙ্গল ক্লাব পুরো কন্ট্যাক্টটাই করেছে দিল্লি এফসির সাথে। তো ইস্টবেঙ্গল ক্লাব দেখাবে, দিল্লি এফসির সাথে আমাদের কথা হয়েছে, দিল্লি এফসি আমাদেরকে বলেছে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে তাকে নিয়ে আসতে পারবো, সে ফ্রি ফুটবলার। আনোয়ার আলী সেখানে লোন ডিলে গেছে, লোন ডিল ভ্যালিড না ফিফা নিয়মসে, 4 বছরের লোন ডিল। তো সেরকম একটা ব্র্যান্ড দেখিয়ে দেবে ইস্টবেঙ্গল ক্লাব। সেই জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু সাসপেন্ড বা ব্যান করাটা অত সহজ নয় এআইএফএফ এর পক্ষে। তো এআইএফএফ যদি ইস্টবেঙ্গলকে ব্যান করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এআইএফএফই কিন্তু প্রবলেমে পড়ে যাবে। অপরদিকে 10 তারিখ কিন্তু আরও দুটো কেসের নিষ্পত্তি হতে পারে। সে দুটো কেস হচ্ছে, একটা বিঘ্নেশ দক্ষিণামূর্তি এবং অপরটা হচ্ছে অ্যালেক্স হাজি। তারাও কিন্তু পিএসসিতে গেছে হায়দ্রাবাদের থেকে মুক্তি পাওয়ার জন্য বা রিলিজ নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ তাদের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত পাঠাচ্ছে না পিএসসিতে। তো যেই কারণে তারা হয়তো অনায়াসেই রিলিজ পেয়ে যাবে হায়দ্রাবাদ এফসির থেকে, এবং আসন্ন মরশুমে অ্যালেক্স হাজি সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সই করা কোনো বাধা থাকবে না। অপরদিকে কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তিও যদি রিলিজ নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু তার পেছনে উড়িষ্যা এফসিও পড়ে আছে। তো এখন ইস্টবেঙ্গলের উড়িষ্যা এফসির মধ্যে দড়ি টানাটানি হবে, যারা জিতবে তাদের বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিজের দলে সই করাতে পারবে। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।